অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ ফুল নিয়ে। সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ ফুল নিয়ে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখাবো, আঁকবো ফুল, চিহ্নিত করব সমস্ত অংশকে, আর বর্ণনা করব এর বিভিন্ন অংশ সম্বন্ধে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা অঙ্কনের ক্ষেত্রে আমি যেটা বলি যে আমি প্রথমেই ফুলের মূল অংশটাকে গিটারের সাথে তুলনা করি। গিটার এটা আসলেই খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে গিটারের মতোই মনে হয়। গিটারের নির্মাংশটা এটা কোনো কিছুর উপরে বসানো আছে। আমি একটু পরে নাম বলবো এগুলির, কি নাম হতে পারে এদের। এটা এসে শেষ মুহূর্তে এরকম হয়। আমি আসলে যে ফুলটা আঁকছি সেটা হচ্ছে একটা ফুলকে লম্বভাবে কেটে ফেললে যেমনটা হবে সেই অংশটা আঁকছি। লম্বভাবে কেটে ফেলা একটা ফুল আঁকছি। এই অংশকে বলা হয় গর্ভমুণ্ড। এই অংশটাকে বলা হয় গর্ভদণ্ড। এর ভিতরে থেকে ডিম্বাণু, এজন্য এর নাম বলা হয় গর্ভাশয়। এই পুরো তিনটি অংশ মিলে গঠিত হয় স্ত্রী স্তবক। বলে রাখা দরকার যে একটা ফুল আসলে বিভিন্ন স্তবকের সমষ্টি। এখানে আমি এই স্তবকগুলোকে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে যে অংশটি আঁকবো সেটি হচ্ছে পুংস্তবক। পুংস্তবকটি আঁকছি আমি। পুংস্তবক, এই পুংস্তবকের এই এক একটা অংশকে বলা হয় পুংকেশর। এগুলো বিভিন্ন সংখ্যায় হয়ে থাকে। আমি এখানে 4টি আঁকছি, এই পাশেও আঁকছি পুংকেশর। এই পুংকেশরটা হচ্ছে এই পুংকেশর এই অগ্রভাগ, যেটা অগ্রভাগের নাম হচ্ছে পরাগদানী। অগ্রভাগকে বলা হয় পরাগদানী। এটাকে বলা হয় পরাগদণ্ড। কি বলা হয়? পরাগদণ্ড। এই দুটো মিলে গঠিত হয় পুংস্তবক। এরপর যেটি থাকে সেটি হচ্ছে পাপড়ি। এখন আঁকবো পাপড়ি। আঁকছি আমি। পাপড়ি, এইগুলোকে বলা হচ্ছে পাপড়ি। এটাকে দল বলা হয়, দলও বলা যায়। এইগুলো যখন একত্রে হয়, 1 2 3 এরকম অনেকগুলি একত্রে হয়, এদেরকে বলা হয় দলমণ্ডল। সর্বশেষ আঁকছি ফুলকে যে পাহারা দিয়ে রাখে বাইরের ক্ষতি থেকে, এটাকে বলা হয়, এগুলি হচ্ছে আসলে সম্বলিত নাম হচ্ছে বৃতি, কিন্তু এখানে এটাকে বলা হবে বৃত্তাংশ। কি বলবে? বৃত্তাংশ, যেহেতু একটা বৃত্তির একটা অংশ, এই জন্য এটা হচ্ছে একটা বৃত্তাংশ। এই অংশটাকে, যার উপরে ফুলটা নিজেকে উপস্থাপন করে, সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। আর এটা হচ্ছে বোটা বা বৃত্ত।
এটা বৃন্ত বা বুটা। আমার অঙ্কন কমপ্লিট, অঙ্কন শেষ, অর্থাৎ আঁকা শেষ। এখন বর্ণনা আসা যাক। বৃন্ত বা বুটা বা পুষ্পাক্ষ এদের বর্ণনায় তেমন কিছু বলার নেই। এরা এই বৃন্ত বা বুটা ফুলটাকে গাছের সাথে আটকে রাখে, আর পুষ্পাক্ষ ফুলকে উপস্থাপন করে। এরপরে যে আসে সেটা হচ্ছে বৃত্তাংশ। আমি এখানে স্তবকগুলোকে একটু ব্লক করে দিতে চাই, একটা ব্লকের মধ্যে রাখতে চাই, যাতে স্তবকগুলিকে অন্যান্য মার্কিং থেকে আলাদা করে ফেলা যায়। এটাও একটা স্তবক, এটাও একটা স্তবক। তাহলে কয়টা স্তবক? এক। সর্ববাহিরে এটা এক। পাপড়ি হচ্ছে তারপরেরটা, মানে এটাকে যদি বৃত্তাংশকে যদি আলাদা করা হয় তাহলে এই পাপড়ি বের হবে। পাপড়িগুলো বৃত্তাংশ দিয়ে ঢাকা থাকে। এটা হচ্ছে 3। পাপড়িকে সরিয়ে ফেললে এই 3 নম্বর স্তবক যেটা, এটা পুংস্তবক বের হবে। পুংস্তবককে সরালেই এরপর বের হবে স্ত্রীস্তবক। এটা হচ্ছে 4 নম্বর স্তবক। তাহলে প্রথম স্তবক যেটা, সেটাকে বলা হচ্ছে বৃতি। ক্ষুদ্র বা আলাদাভাবে এটাকে বলা হয়, একটাকে বলা হয় বৃত্তাংশ। এই বৃত্তাংশগুলি সবুজ হয়, রঙিন হয়, রঙিন হয়, অর্থাৎ বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আর এরা মূলত ফুলকে ঝড় বৃষ্টি, বাইরের বিভিন্ন ক্ষতি থেকে, আঘাত থেকে রক্ষা করে। প্রথম স্তবকের কাজ এটা। দ্বিতীয় স্তবক যেটা, সেটা হচ্ছে পাপড়ি বা দলমণ্ডল। একটি কথা বলে নেওয়া দরকার, এই বৃত্তিগুলি যুক্ত হয়, অর্থাৎ এরা কখনো কখনো একসাথে লাগানো থাকে। যদি একসাথে লাগানো থাকে তাহলে এদেরকে বলা হয় যুক্ত বৃত্তি। যদি আলাদা থাকে তাহলে এদেরকে বলা হয় বিযুক্ত বৃত্তি। যুক্ত বৃত্তি, বিযুক্ত বৃত্তি। একইভাবে এই পাপড়িগুলোও কখনো যুক্ত থাকে, কখনো বা আলাদা আলাদা থাকে। যদি যুক্ত থাকে তাহলে এই যুক্ত বৃত্তি, যুক্ত দলি, আর যদি আলাদা থাকে তাহলে এদিকে বিযুক্ত দলি বলা হয়। ওই দলমণ্ডলগুলি যে কাজ করে বা পাপড়িগুলি যে কাজ করে, এটা নিঃসন্দেহে ওই পুংকেশর এবং স্ত্রীস্তবককে অবশ্যই, পুংস্তবক এবং স্ত্রীস্তবককে অবশ্যই পাহারা দেয়, ঘিরে রাখে, ক্ষতির থেকে বাঁচায়। কিন্তু তারপরেও সে যে কাজটা করে সেটা করে, সে পোকামাকড় যখন এসে পরাগায়নে সহযোগিতা করতে চায় তখন তারা আসন হিসেবে কাজ করে, অর্থাৎ পোকামাকড় এখানে এসে রেস্টে থাকে, আর তাদের অজান্তেই এই পরাগদানিতে থাকা পরাগ রেণুকে গর্ভমুণ্ডে স্থাপন করে যায়। এরা সাদা হয়, রঙিন হয়, বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এরপরে যে স্তবক, সেটি হচ্ছে 3 নম্বর স্তবক, পুংস্তবক। ওই পুংস্তবকটি যে অগ্রভাগ, এই পুংস্তবকের অগ্রভাগকে বলা হচ্ছে পরাগদানি, আর যে দণ্ডের উপর দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় পরাগদণ্ড। এই পরাগদানির ভিতরেই থাকে পরাগ রেণু। তাহলে পরাগদানির ভিতরে থাকে পরাগ রেণু, এরকম যদি ছোট করে দেখানো যায়, পরাগ রেণু। এই পরাগ রেণুই কিন্তু গর্ভমুণ্ডে স্থাপিত হয়। তবে স্থাপনের কাজটা কোনো একটা মিডিয়া করে দেয়, মাধ্যম, পোকামাকড় ইত্যাদি করে দেয়। কখনো কোনো বাতাসও সেটা করে দেয়, এত বিস্তৃত যাচ্ছি না। কখনো বাতাসও করে দেয়, অর্থাৎ একটা মিডিয়া কাজ করে, যারা কিনা এই পরাগ রেণুকে গর্ভমুণ্ডে স্থাপন করে দেয়, প্রতিস্থাপন করে। এগুলি যুক্ত হয় বা কখনো কখনো এরকম আলাদা হয়, একসাথে হতে পারে। জবা ফুলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একসাথে এদের সংযুক্ত দেখা যায়। জবা ফুলের ক্ষেত্রে এমত অবস্থায় এদেরকে বলা হয় যুক্তদানি। যুক্তদানি যদি এরা একসাথে থাকে তাহলে এদেরকে যুক্তদানি বলা হয়, আর যদি আলাদা থাকে তাহলে এদেরকে বিযুক্ত দানি বলা হয়, বিযুক্ত দানি। এরপরে সর্বভিতরের স্তর যেটা, সেটা হচ্ছে স্ত্রীস্তবক। নারী সংরক্ষিত বলেই বোধহয় ফুলের মধ্যেও ওই স্ত্রীস্তবকটা একটু
অর্থাৎ সর্ববিদরের স্তর সে, তাকে অনেক কিছু দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিম্নাংশে আছে গর্ভাশয়, উপরাংশে গর্ভমুণ্ড, মাঝে যে দণ্ডের উপর দাঁড়িয়ে আছে সেটাকে গর্ভদণ্ড বলে। এই গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড মিলেই স্থিস্তবক গঠিত হয়। স্থিস্তবকগুলি একসাথে সংযুক্ত থাকে, অনেক সময় একাধিক স্থিস্তবক কোনো ফুলে থাকে। একাধিক স্থিস্তবক অর্থাৎ এভাবে বলা যায় যে একাধিক গর্ভাশয় একসাথে থাকে, যেমন এদিকে যদি আরেকটা আঁকা হয়, এদিকে যদি থাকে একটা, ইত্যাদি, এরকম অনেকগুলো একসাথে সংযুক্ত থাকতে পারে। যদি থাকে তাহলে এদেরকে বলা হয় যুক্ত গর্ভপত্রী বলা হয়। আর যদি আলাদা থাকে তাহলে বলা হয় বিযুক্ত গর্ভপত্রী। পরবর্তীতে যেটা হয়, নিষেক্রিয়া হয়, অর্থাৎ এখান থেকে যখন পরাগায়ন সম্পন্ন হয় পরবর্তীতে নিষেক্রিয়া হয়। অবশ্যই এই নিষেক্রিয়া নিয়ে অষ্টম শ্রেণীতে তেমন একটা আলোচনা নেই, যে কারণে এখানে আলোচনা আনা হচ্ছে না। পরবর্তী কোনো ভিডিওতে আমি ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে একটি আদর্শ ফুলের বর্ণনা এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।